গাড়ি থামা। এলেন থামিয়েছে গাড়ি। তাদের পেছনের গাড়িগুলো থেমে গিয়েছে। সরু রাস্তাটায় যে দুটোর বেশি গাড়ি পাশাপাশি চলাফেরা করা অসম্ভব। প্যাসেঞ্জার সিট থেকে বেরোতে আদিল ভিজে গেল ঝুম বৃষ্টিতে। ধারালো বৃষ্টির ফোঁটাগুলো পড়ল শক্ত মুখে। হাতের রিভলভারটা চোখের পলকে তুলে কয়েকটা গুলি ছুঁলো ধেয়ে আসা সামনের দুটো গাড়ির প্রথম টায়ারগুলোতে। গাড়ি দুটো কেমন ঝাঁকি মেরে দেবে গেল এক জায়গায়। এলেন ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়াতে আদিল উঠে বসলো ড্রাইভিংয়ে। এলেন গিয়ে বসেছে পাশের গাড়ির ড্রাইভিং সিটে। শান্ত আদিলের পাশেই আছে। একসাথে ওদের গাড়িগুলো দ্রুত বেগে ছুটলো সামনে। এলেন আদিলের গাড়ির আগে গিয়ে সামনে থেকে ধেয়ে আসা গাড়িগুলোর সাথে ভীষণ শব্দ করে মিশে গেল। দুপক্ষের গাড়ির ফ্রন্ট ভেঙে গুড়িয়ে গেল এতে। এলেন হেয়ালির সাথে আক্রমণ চালিয়ে রাস্তাটা ক্লিয়ার করতেই আদিলের গাড়ি হাওয়ার বেগে এগিয়ে যায়। পরক্ষণে ওদের বাকি গাড়িগুলো। রাস্তার দুধারে যাওয়া গাছপালাগুলো চোখের পলকে পেছনে যাচ্ছে। বাতাস বেড়েছে বৃষ্টির প্রখরতা। ইতিমধ্যে শান্ত সহ বাকি বডিগার্ডস গুলি চালাতে শুরু করেছে কাঁচ নামিয়ে। বিপরীতে গুলির আক্রমণ আরও ভয়াবহ। ওদের প্রাণপণ চেষ্টা তাদের সময় নষ্ট করার। তা ঠিক বুঝে নিয়েছে আদিল। তার ভয়ঙ্কর রূপ নিয়ে চোখ দুটো স্থির। স্টিয়ারিংয়ে থাকা হাতটা অজান্তেই কাঁপে। থেমে থেমে বলে, ধ্রুবকে কল লাগা। ইতিমধ্যে শান্তর ব্লুটুথ ওপাশে কানেক্ট হয়েছে। যা শুনলো এতে এক মুহূর্তের জন্য বুঝলো চোখ। পর মুহূর্তে আদিলকে জানালো। স্টিয়ারিংয়ে থাকা আদিলের হাতের শিরা ভেসে ওঠে। পর মুহূর্তে ব্লুটুথটা কেড়ে নিচের কানে ঢোকায়। হিমালয়ের ছোঁয়া ওই গর্জনে কাঁপলো গাড়ির ভেতরটা। গার্ড দিতে বলেছিলাম, মাদার চোদেরা। বাড়ি থেকে বেরোলো কিভাবে? ঘাস খাইতেছিস? সেফ জোনে নেই ওদের। ডু ইউ ফাস্ট, ঘিরে রাখ। আমার ওয়াইফ আমার বাচ্চাকে একটা ফুলের টোকা লাগলেও তোদের আমি চিন্তা করে থাকবো। আদিল জোরে শ্বাস টেনে নিল। গাড়ির গতি সর্বোচ্চতে বসিয়ে হিসিয়ে উঠল। ধ্রুব, প্রোটেক্ট দেম। আই ওয়ান্ট টু সি দেম সেফ অ্যান্ড শাউট। ডিড ইউ হিয়ার মি? ডিড ইউ ফাকিং হিয়ার মি? আকাশ ফেটে বৃষ্টি নামছে। ঝমঝমে শব্দে পাতলা ডালপালাগুলো। তক্ষুনি বিদ্যুৎ চমকালে কয়েক সেকেন্ডের জন্য পুরো জঙ্গলটা সাদা আলোয় ভেসে উঠতেই স্পষ্ট দেখা যায় তাদের ঘিরে ধরা হিংস্র লোকদের। তাদের এক একটা গুলির আওয়াজে জঙ্গল কেঁপে উঠছে। প্রকৃতির বিভৎসতার চেয়েও যে বিভৎস সে দৃশ্য। সামনে গুলি খেয়ে পড়ে থাকা বডিগার্ডসদের স্যুটের বাম দিকে পিতলের বাজ পাখির ছাপ। রোজা এই বাজ পাখি আদিলের কাঁধে দেখেছিল। খেয়াল করেছিল সেই বাজ পাখির ছাপ তার প্রত্যেকটা বডিগার্ডের কালো কোটের বাম পাশের কাঁধের দিকে আছে। চিহ্ন, পরিচয়। কিছুক্ষণ আগে তাদের রক্ষা করতে থাকা একজন চোখের পলকে মরে পড়ে আছে, এটা রোজা সহ্য করতে পারল না। হৃদিকে জড়িয়ে রাখা হাতটা কাঁপলো সামান্য। রক্তে ভেসে যাওয়া মাটির দিকে চাইতে চোখ বুঝে ফেলল। গুলিটা সোজা কপালে ঢুকেছে লোকটার। রোজার পেছনে হৃদি, ঝুমুর, সুপ্তি সহ বাকিরা। এক একটা গুলির আওয়াজে ওরা ভয়ে আর্তনাদ করে উঠছে। ভয়ে সিটিয়ে যাচ্ছে রোজার পেছনে। তাদের ঘিরে আছে ক্লান্ত ধ্রুব ওরা। ওদের মধ্যে এক চমৎকার অপ্রকাশ্য বোঝাপড়া আছে। চোখের ইশারায় ওদের একজন আক্রমণ করছে শৃঙ্খলার সাথে। ক্লান্ত রোজার সামনে। বুকের ওঠানামার গতি দ্রুত ওর। সামনে চেয়ে থেকেই ও চাপা গলায় বলে, ম্যাডাম, প্রিন্সেসকে নিয়ে পিছান, রাস্তা ক্লিয়ার করে দিয়ে ছুটবে। ক্লান্ত কথাটুকু শেষ করতে পারে না। একটা গুলি এসে বিঁধে যায় ওর কাঁধে। রোজার শ্বাস গলায় আটকে গেল। অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল, Are you all right? Hey, ক্লান্ত। ক্লান্ত দাঁতে দাঁত পিষে আওড়ায়। তারপরও ম্যাডাম, পেছনে দৌড়ান, আমি দেখছি। গণহারে ছোড়া গুলির আরেকটি এসে বিঁধল ক্লান্ত গুলিবিদ্ধ কাঁধে। হাত কাঁপলো। রিভলভারটা পড়ে নিতেই রোজা ধরে ফেলল দু হাতে। ভেজা চোখে দেখলো ক্লান্ত তখনও হিমালয়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাচ্ছে। সামনে তাকাতেই দেখলো পুনরায় গুলি ছুটতে চাচ্ছে ওরা। রোজার রিভলভার ধরে রাখা হাতটা কাঁপলো। ভেজা চুল মুখে লেপ্টে আছে। শরীরে মিশে আছে শাড়িটা। ভেজা চোখ দুটো দৃষ্টি ধীরে ধীরে তীক্ষ্ণ হয়, দৃঢ়তা জন্মায়। হৃদি তখনও লুকিয়ে আছে রোজার আঁচলের নিচে। আতঙ্কে কাঁপছে, অস্পষ্ট কণ্ঠে ডাকছে। রোজা ওকে বাম হাতে লুকিয়ে নেয় পেছনে, আরো ভালোভাবে আঁচলের নিচে ঢেকে রাখে। ওদের চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বডিগার্ডস তখনও প্রতিরোধে ব্যস্ত। ওদের চোখে সতর্কতা, আঙুল ট্রিগারের কাছে। এক মুহূর্তে নীরবতা বইতে না বইতেই পুনরায় গুলির ঠাস ঠাস শব্দ। গুলির শব্দ ছিন্ন ভিন্ন করে দিল এই জঙ্গলের নিস্তব্ধতা। রোজা অবশেষে হাত ওঠায়, ক্লান্তর কাঁধ ঠেলে সরিয়ে দেয় সামনে থেকে। মুহূর্তে ওপর দিক থেকে আসা গুলিটা ঢোকে গাছের
গাছের ভেতরে। ক্লান্তর কাঁধ ধরায় ওর ক্ষতর তাজা রক্তে ভেসে যায় রোজার হাত। সেদিকে মনোযোগ পড়ে না ওর। দুহাতে তাক করানো রিভলভারটায় ট্রিগার এক মুহূর্তের জন্য চোখ বুজে প্রেস করে দিতেই তীব্র শব্দে গুলিটা কারো গায়ে বোধহয় বেঁধে আর্তনাদ শোনা গেল। সাহস জন্মাতেই চোখ মেলে তাকালো রোজা। হাতের কাঁপুনি কিছুটা কমেছে, দৃষ্টি গাঢ় হয়েছে। গাড়ির হেডলাইটের আলোয় অল্প দেখা গেল ইটের রাস্তাটা। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার সিটের জানালার কাঁচ অল্প নামানো। হুড়মুড়িয়ে নামা বৃষ্টিতে সবটা আবছা। অস্পষ্ট হলেও রোজা খেয়াল করে একজোড়া আগুন চোখের দৃষ্টি। ওই চোখজোড়া সোজা ওকেই দেখছে, পর্যবেক্ষণ করছে। ভাষা ভাষা শোনালো অজানা মেয়েলি কণ্ঠের কথাগুলো, যা এতটাই ঠান্ডা যে রোজার হাত বরফের মতো জমলো। জীবিত চাই, ওকে আমি, গাড়িতে তোল। মুহূর্তে একদল ছুটে আসতে চাইলো চারিদিক দিয়ে। ক্লান্ত তখনও জ্ঞানে আছে। ও গাছ ধরে দুর্বলভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করে গেল। ইতিমধ্যে ধ্রুব সহ বাকিরা এসে সমানে গুলি করে যাচ্ছে। প্রতিরোধ করতে করতে লোড করতে হচ্ছে রিভলভার। রোজা নিজেও চোখমুখ শক্ত করে নিজেদের বাঁচাতে গুলি ছুটছে বাঁদিকে। তক্ষুনি ধ্রুবের পায়ে গুলি বিঁধে ও ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। রোজাকে ধরতে এগিয়ে আসা চারজন ভয়ঙ্কর পুরুষদের নজর লক্ষ্য করে আর দ্বিধা করে না মেয়েটি, গুলি করে বসে। গুলি ঠাস 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 শব্দে বৃষ্টির শব্দ মিলিয়ে গেল। একজন গুলিবদ্ধ হয়ে পড়ে গিয়েছে মাটিতে, আরেকজনের পায়ে লেগেছে। বাকি দুজন ভীষণ হ্যালির সাথে এসে দাঁড়িয়েছে রোজার সামনের লোকটা থাবা বসানোর মতো হাত বাড়াতে ধ্রুবের মুখ দিয়ে একদলা রক্ত বেরুলো। ও দাঁড়াতে চাইল, বাঘের ন্যায় গর্জন করে উঠল, ডোন্ট টাচ হার ইউ বাস্টার্ড, ইউ লিগেল ইট। মারা পড়বি। রোজা গুলি ছুটতে চাইল, তবে রিভলভারটা ফাঁকা, গুলি নেই। সেই সুযোগেই লোকটা ওর হাতটা শক্ত করে থাপা দিয়ে ধরল। চোখে লালসা, একরকমের মুগ্ধতা, সম্ভাবনা এমন দু হাতে কাঁধে তুলে ফেলবে ওকে। রোজা পেছালো এক কদম, চোখের পলকে হাঁটু উঁচু করে আক্রমণ করলো সংবেদনশীল জায়গায়। লোকটা আর্তনাদ করে ঝুঁকলো সামান্য। অমনি রোজা লাথি মেরে আরও পেছালো বাকিদের দিকে। হাতে রিভলভারটা নিয়ে সজোরে মাথায় মারল। রক্ত ছিটকে এলো ওর হাতে। লোকটা গর্জন করে উঠল। কপালে তাজা রক্ত বেয়ে আসে গালে। এতে লোকটার রাগ বাড়ল। রক্তচক্ষু নিয়ে তাকালো। হাওয়ার বেগে এগিয়ে রুক্ষভাবে হাত বাড়াতে উচ্চ গতিতে আসা গাড়িগুলোর আওয়াজে কাঁপলো মাটি, বাতাস, বৃষ্টিও। সেই গাড়ির সমাবেশে পুরো জঙ্গল হেডলাইটের আলোয় আলোকিত হয়ে এলো। একটা কাদা মাখা গাড়ি গাছের ফাঁক ফোকর দিয়ে সোজা ঢুকেছে জঙ্গলের ভেতর। ওটার ইঞ্জিনের গর্জন আর টায়ারে ছিটকানো কাদা মিশে যাচ্ছে বৃষ্টির শব্দে। গাড়িটা সোজা উঠে গেল রোজার হাত ধরতে চাওয়া লোকটার গায়ে। মুহূর্তে লোকটার আর্তনাদ রক্তে ভেসে গেল মাটি। গাড়িটা জখমিত শরীর থেকে সরতে রোজা আঁতকে ওঠে, পিছিয়ে যায়। থরথর করে কাঁপে ওর শরীর। তখনও লোকটা জীবিত গোঙাচ্ছিল, অথচ পর মুহূর্তে আদিল বেরিয়ে এলো ঝড়ের গতিতে। গাড়ি পুরোপুরি থামার আগেই রক্তাক্ত ওই চোখ তার উপর পড়তেই থমথমে নীরবতা নামলো। আদিল তক্ষুনি এগিয়ে এলো না। আদেশ ছুড়ল হিমালয় কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখা কণ্ঠে, একটাও যেন পালাতে না পারে। বলতে বলতে সেই কদম বাড়ালো মাটিতে পড়ে গোঙানো লোকটার দিকে। আদিলের হাতের ওই চকচকে ধারালো তলোয়ার দেখে রোজা পিছিয়ে যায় আরও কয়েক কদম। শান্ত ইতিমধ্যে এসে কোলে তুলে নিয়েছে হৃদিকে। রোজার পেছনে দাঁড়ানো ঝুমুর সুক্তিসহ বাকিদের দ্রুত উঠিয়েছে গাড়িতে। মুহূর্তে গাড়িতে চড়ে শান্ত তক্ষুনি রওনা দিয়েছে। অথচ রোজা চোখ ফেরাতে পারল না, নড়তে পারল না, পলক ফেলতে পারল না। জমে গেল একই জায়গায়। ও দেখলো কিভাবে ধারালো তলোয়ারটা এক কোপে আলাদা করে ফেললো তাকে ছোঁয়া ওই হাতটা। রোজার গা কাঁটা দিয়ে উঠল, পেট গুলে উঠল। আতঙ্কে ও চোখ মুখ বুজে তক্ষুনি দৌড়ে পালাতে চাইল, ওর পুরো অস্তিত্ব লুকাতে চাইল। অথচ তক্ষুনি আদিল ঘুরে দাঁড়ালো। ওর চোখে দৃষ্টি পড়তেই রোজা পিছিয়ে গেল কয়েক কদম। আনমনা কাঁপলো হাত। আদিলের রক্তাক্ত হাত থেকে টপটপ করে ঝরছে। বৃষ্টির স্পর্শে তা আরও বিভৎস। তলোয়ারটা ফেলে দিয়েছে লাশের পাশেই। বড় কদমে এগোচ্ছে ওর দিকেই। রোজা আর পেছোতে পারল না। আদিল এসে ধরল ওর ঠান্ডা হাত দুটো। রক্তের স্পর্শ দেখে দৃষ্টি বদলে গেল। রোজা বলে বসলো দ্রুত, আমার না। আদিল শান্ত হলো না এতে। দম টেনে নিয়ে চোখ বুজে শান্ত করতে চাইল নিজেকে। হাতের পরিষ্কৃত উল্টো পিঠ দিয়ে গাল ছুঁয়ে আওড়ালো, গুড, ভেরি গুড। পর মুহূর্তে আদিল একটানে খুলল গায়ের কোট, রোজার কাঁধে মেলে দিল। ঢাকলো ভেজা গাড়ি ভেদ করে দৃশ্যমান হওয়া কম্পিত শরীর। ইতিমধ্যে এলিন সহ বাকিরা কয়েকজনকে জীবিত বন্দী করতে পেরেছে। কিছু মারা পেয়েছে আর কিছু পালিয়েছে। এলিন মাথা নুইয়ে আস্তে করে জানালো, সাথে উনিও ছিলেন। আদিলের শক্ত চোয়াল আরও ধারালো হলো। গায়ের পুরো জোর কণ্ঠে ঢেলে আদেশ ছুড়ল, গাড়ি রেডি কর, বেরোবো এক্ষুনি।
এলেন তক্ষুনি ছোটাছুটি শুরু করেছে। রোজার চুপসানো মুখখানা পড়ে ও নগ্ন পাজোড়া দেখে আদিল থমকালো। এক মুহূর্তের জন্য ব্যাস, পর মুহূর্তে দু হাতে পাজাকোলা করে তুলে নিল। কদম বাড়ালো গাড়ির দিকে। ইতিমধ্যেই স্বপন গাড়ির দরজা মেলে ধরেছে। শান্তকে গাড়ি নিয়ে ফিরতে দেখা গেল। সাথে ম্যানেজার আনোয়ার খন্দকারও আছে। তাদের চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। শান্ত এসে হাতের ছাতাটা মেলে ধরলো আদিলের মাথার উপরে। আদিল বাইরে যেতেই ঝুঁকে অর্ধেক ঢুকে রোজাকে সোজা গাড়ির ভেতরে বসিয়ে দিয়েছে। কাদামাটি, রক্তে নোংরা হওয়া ফর্সা পা দুটো দেখে আদিলের অসন্তুষ্টি আকাশ ছুলো বোধ হয়। এভাবেই খুলল গায়ের শার্টটা। চোখের পলকে রোজার বাধা দেওয়ার সময়টুকু না দিয়ে ওই শার্ট দিয়ে পা হাত মুছে নিজের পায়ের বিশাল জুতো জোড়া রোজার পায়ে পরিয়ে দিল। শার্টটা ছুঁড়ে ফেললো কোথাও একটা। উদম পিঠের বাজ পাখিটার ওপর তখন বৃষ্টির ধারালো ফোঁটা পড়ছে হুড়মুড়িয়ে। রোজা মুখ খুলেও একটা শব্দ বলতে পারল না। শুধু দেখলো চোখের এত সামনে থাকা হিংস্র লোকটার এই নরম সাবধানের সাথে করা এক একটা কর্মকাণ্ড। আদিল ঝুঁকেছিল। এলেন কিছু একটা বলতেই এ যাত্রায় মাথাটা ঝাঁকিয়ে বেরুতে নিতেই নরম স্পর্শ পড়ল তার রুক্ষ হাতে। কণ্ঠ অচেনা, বড্ড অপ্রত্যাশিত শোনালো। কোথায় যাচ্ছেন? আদিল থামলো, থমকালো, ঝড়ের বেগে মাথা ঘুরিয়ে ফের তাকালো। আধো আধো আলোতে রোজার চুপসানো মুখখানা দেখে যেন বুঝতে চাইলো তার শোনার ভুল কিনা। থেমে থেমে বলল, কি বললে? আবার বলো। রোজা দেখলো বৃষ্টিতে অর্ধেক ভিজতে থাকা শরীরটা। বাইরে তখনও বজ্রপাত পড়ছে। বৃষ্টির গভীরতা বাড়ছে। আওড়ায় ও কোথায় যাচ্ছে? রোজা আর একটা শব্দ বলতে পারল না। শায়রের ঝড়টা বুঝি গাড়ির ভেতরে প্রবেশ করে এক মুহূর্তে। চোখের পলকে রোজার গলাটা একটা শক্তভক্ত থাবায় আয়ত্তে চলে যায়। ঠেলে মিশিয়ে নেয় বৃষ্টির ফোঁটা বেয়ে বেড়ানো জানালার কাঁচের সাথে। পর মুহূর্তে মাথাটা নামিয়ে নিজের উত্তপ্ত রুক্ষ পুরো ঠোঁটের মাঝে কেড়ে নেয় বাদ বাকিটুকু কথা। গোলাপি নরম ঠান্ডা ঠোঁটে ডুবতেই স্বাভাবিক ঝড়টা যেন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওঠে। রোজা চমকে শিউরে কেঁপে ওঠে। দুহাত বাড়ায় সিংহের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়া পেশিবহুল উদম শরীরটা সরাতেই পরক্ষণে তার হাত দুটো মুঠোবন্দি হয় আদিলের এক হাতের খসখসি মুঠোয়। গলা পেঁচিয়ে ধরা হাতটা দৃঢ় হতে থাকে চমুর গভীরতার সাথে তাল মিলিয়ে। রোজার চোখ ভিজে ওঠে। গাল বেয়ে গড়ায় জল। ঠোঁটের ভাঁজে থাকা ঠোঁটজোড়ার গভীরতা বাড়তে বাড়তে অতলে পৌঁছাতে থাকলো। মিলেমিশে একাকার হতে থাকলো প্রতি সেকেন্ড। রোজা অস্পষ্ট শব্দ করে। মাথাটা ঘোরাতে চায়, পারে না। তার গলা থাবা দিয়ে ধরা হাতটা আরো সুনিবিড়ভাবে ধরে রাখা। গলা ধরে আরো কাছে টেনে এনে নিজের ঠোঁটের ভাঁজে ভাঁজে জড়িয়ে নেয়। রোজা বন্ধ ভেজা ঠোঁট জোড়া মেলে তাকাতেই লজ্জায় আরো মিশে গেল কাঁচের সাথে। হাঁ করে খোলা গাড়ির দরজাটা। বাইরের সব বডিগার্ডস উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ওদের পিঠ তাদের দিকে, মাথায় ছাতা। ঝুমঝুমে বৃষ্টির শব্দও তাদের ঘন চুমুর শব্দ কাটাতে ব্যর্থ। রোজা সজোরে দুপাশে মাথা নাড়ালো। এক পর্যায়ে জোকের মতো আঁকড়ে ধরা ঠোঁট জোড়া থেকে মুক্তি পেতেই বড় করে শ্বাস টেনে নিয়ে তাকালো ভেজা তবে কেমন রাগান্বিত চোখে। মুখের সামনে থাকা রক্তিম নেশায় বুধ হওয়া শক্তপোক্ত মুখে দুর্বল হাতটায় ঘুষি যেন বৃষ্টির স্পর্শ, মধুর ছোঁয়া। রোজা হতভম্ব হয়ে তাকালো নিজের হাতের দিকে। কাঁপছে তখনও, শক্তি নেই। আদিল নিজের ডান হাতের মুঠোয় নেয় ঘুষি মারা হাতটা। ভেজা উত্তপ্ত ঠোঁটের ভাঁজে ছোঁয়ালো। রোজা ওই রক্তিম ধূসর চোখে চোখ মেলাতে পারল না। কানের কাছে পড়া উত্তপ্ত শ্বাসের অস্তিত্ব মানতে পারল না। হাত ছুটিয়ে দুহাতে উদম বুক ঠেলে সরিয়ে ঠোঁট নাড়ালো। সরুন, না হলে জানে মেরে ফেলবো আপনাকে। ওর ধমনীতে বিপরীত ব্যাপারটা ঘটল। কিছুক্ষণের জন্য দু আঙুলের দূরত্বে আসা আদিল পুনরায় দূরত্বটুকু ঘোচালো। ভেজা গোলাপি তিত্তির করে কাঁপা ঠোঁটে নিজেকে মেশাতে এক রকমের নেশা ধরে গেল তার অস্তিত্ব জুড়ে। দুহাতে রোজার পাতলা বৃষ্টিতে তখনও ভেজা কোমর আষ্টে পিষ্টে জড়িয়ে এনে ফেললো উদম বুকের ওপরে। ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ গুজতেই রোজা মিইয়ে গেল। দুহাতে ঠেললো শক্ত মুখটা। এ যাত্রায় আদিল নিজেই থামলো। যখন তাকালো ওই চোখের দৃষ্টি অন্যরকম, অপ্রত্যাশিত, ভাষা ভাষা। আদিল বেরিয়ে গেল। দরজাটা লাগিয়ে দিল শব্দ করে। কিছু একটা বলল শান্তকে। এক পলক ফিরে তাকিয়ে ওভাবেই দলবল নিয়ে বড় গাড়িটাতে চড়ে চোখের পলকে বেরিয়ে গিয়েছে। কাউসার আহমেদকে একরকম ধরে বেঁধে নিয়ে যাচ্ছে জমিদার বাড়ির লোকজন। আরে বাবা, তাকে তৈরি হওয়ার সময়টুকুও তো দেবে নাকি? তার পরনে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি মাত্র। লুঙ্গির অবস্থা আবার শোচনীয়। বয়স তো তার কম হয়নি, 60 ছুঁই ছুঁই প্রায়। বৃষ্টির মধ্যে কাদা মাটিতে কয়েক কদম হেঁটে হাঁপিয়ে উঠেছেন। এই বয়সে এত দ্রুত কি হাঁটা যায়? তিনি এক মুহূর্তের জন্য দাঁড়ালেন জিরিয়ে নেওয়ার জন্য। অথচ এতটুকু ধৈর্যও নেই শহরের মানুষজনের বোধহয়। স্বপন তার হাত থেকে মেডিকেল বক্স নিতেই রাদের নির্বিকার মুখে ভদ্রলোককে নিজের চওড়া কাঁধে উঠিয়ে নিয়েছে। পরনের লুঙ্গি ধরে আর্তনাদ করে ওঠেন কাউসার সাহেব। বাবা, আমার লুঙ্গি।
তখনই এসে থেমেছে কালো গাড়িটা। স্বপন ড্রাইভিং সিটের পাশে উঠতে বসতে বসতে তাড়া দেয়। চল চল। রাদিন ভদ্রলোককে গাড়িতে তুলে নিজে উঠে বসেছে। ঝুম বৃষ্টি পড়া নরম মাটির রাস্তা পিষে ছোটা গাড়িটা চোখের পলকে এসে পৌঁছেছে জমিদার বাড়ির ভেতর। নাসির শিকদার তার ভাইদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুয়ারের কাছে। রাদিন গাড়ি থেকে নেমে পুনরায় কাঁধে তুলতে চাইলে কাউসার আহমেদ ধরফড়িয়ে সরে বসেন। বাইরে চেয়ে ধরে আসা কণ্ঠে ডাকেন, নাসির, নাসির, এদিকে আহো তাড়াতাড়ি। এই কাদের তুমি পাঠাইছো? এমন গুন্ডামি করতেছে কেলা? স্বপনের থমথমে মুখে আধার নামলো। রাদিন অবশ্য তা কানে তুলল না। পুনরায় ভদ্রলোককে কাঁধে তুলে নিয়েছে। কচ্ছপের মতো এমন গুটি গুটি কদম ওর সহ্য হচ্ছে না। দ্রুত কদম বাড়িয়েছে বাড়ির দিকে। নাসির সাহেব হাতে ছাতাটা ছোট ভাইয়ের হাতে ধরিয়ে নিজেও এগুতে এগুতে জানালো, চাচা, ওরা অত্যন্ত চিন্তিত দেখে এমন করতেছে, নাইলে এমন করে না। খুব ভালো ভদ্র আছে। তোমাকে জানাইছিলাম না আমগো বছর সম্পর্কে? তার বাচ্চার জ্বর, বুঝই তো, বাচ্চা মানুষ গুরুতর। কাউসার সাহেব কাঁধে ঝুলে থেকে চোখ রাঙালেন, দাঁতে দাঁত পিষে বলেন, বুঝছি নাসির, বুঝছি। আমারে নামাইতে বললে আপনার পা জোড়া এখনো ভালো আছে, দিব্যি হাঁটতে পারি। জব্বার সাহেব একবার তাকালেন শক্তপোক্ত মুখে রাদিনের দিকে, তারপর স্বপনের দিকে। ইনিয়ে বিনিয়ে আস্তে করে বলেন, চাচা, আর একটুখানি তো থাকো কাঁধে। যে তোমার নিচে, তার সমস্যা না হইলে তোমার হইতেছে কেন? শুয়ে থাকো, হাঁটতে হইতেছে না তোমার, এটা ভালো না। কটমট করেন কাউসার সাহেব। এ তো ভালো হইলে তুমি আইসা ওঠো, আহো। জব্বার সাহেব মুখ বন্ধ রাখলেন, আর কথা বাড়লেন না। বড় ভাইয়ের পেছনে চলে এলেন। রাদিন সিঁড়ি ধরেছে। ওর চওড়া প্রত্যেকটা সিঁড়ির ধাপ অনুভব করে সিটিয়ে যাচ্ছেন কাউসার সাহেব। তিনতলায় এসে তবে তাকে নামানো হয়েছে। মাথাটা ঝিমঝিম করছে তার। স্বস্তির শ্বাস নেওয়ার সময়ও পেল না। স্বপন থমথমে মুখে তাড়া দিলেন, আসুন ডক্টর। কাউসার সাহেবের পিত্তি জ্বলে গেল। কি সুন্দর ডাক! তিনি চোখ পাকিয়ে তাকিয়ে নিজেও প্রবেশ করলেন ভেতরে। হৃদের চোখ মুখ রক্তিম। শুকনো ঠোঁটে কিছুক্ষণ আগেই তেল ছুঁয়ে দিয়েছে রোজা। ওর মাথার কাছটায় বসে বারবার কপাল ছুঁয়ে দিচ্ছে। যতবার ছুঁয়েছে ততবার ওর হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাচ্চার এমন অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওকে নিয়ে বাড়ি থেকে না বেরোলে তো এসবের কিছুই হতো না। সে মুহূর্তে হৃদি আধো আধো চোখ মেলে তাকাতে চেয়ে ডাকে, মম। রোজার চোখ ভিজে ওঠে। মাথা নুয়ে কপালে ঠোঁট ছুঁয়ে আওড়ায়, এই তো মা, এখানেই শোনা। হৃদি দুর্বলভাবে ধরে রেখেছে রোজার হাত। জ্বরের মধ্যেও বিলাপ জুড়েছে। ড্যাড, হিয়ার ইজ ড্যাড। রোজা উত্তরের আশায় ভেজা চোখে তাকালো দুয়ারের দিকে। রনি, জাকির নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে অবশেষে জাকির চোখ নুয়ে রেখে ধীরে বলে, বসের ফিরতে রাত হবে। পরবর্তী লোকজন তখন সবাই উঠে এসেছে দেখতে। খোঁজখবর নিতে এতগুলো সিঁড়ি বেয়ে উঠে এসেছেন স্বয়ং জাহানারা বেগম। চিন্তিত চোখে চেয়ে বসে আছেন সোফার এক কোণে। এবারে নরম গলায় বলেন রোজার উদ্দেশ্যে, শান্ত হও নাথ বউ, কাউসার আইতেছে। ও এখানকার সবচেয়ে ভালো ডাক্তার, ঠিক হয়ে যাইব। রোজা প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না। হৃদিকে নিয়েই ব্যস্ত থাকলো। কপালের ভেজা রুমালটা উল্টে দিল। লালচে গাল ছুঁতেই প্রবেশ করেন কাউসার সাহেব। বাইরে দাঁড়িয়ে থাকেন নাসির শিকদার সহ তার ভাইয়েরা। রোজা দ্রুত উঠে দাঁড়াতে চাইলে হৃদি ঘুমিয়ে ওঠে। কাউসার সাহেব বাদ সাধেন তাতে। উঠতে হইব না ম্যাডাম, বসে থাকুন, আপনি কাছে থাকুন। রোজা সালাম জানালো, বসে থাকলো অগত্যা। কাউসার সাহেব অন্য পাশ দিয়ে গিয়ে বসলেন হৃদির কাছে। প্রথমে হাতের পিঠ দিয়ে হৃদির কপাল ছুঁয়ে দেখলেন। তারপর মেডিকেল ব্যাগ থেকে বের করলো থার্মোমিটার। ওটাকে রোজার হাতে দিয়ে বলল হৃদির আরাম পিঠে রাখতে। রোজা রাখে। কয়েক সেকেন্ড পর থার্মোমিটার বের করে দিলে কাউসার সাহেব দেখে বলেন, 102 ডিগ্রি জ্বর তো ভালোই, বৃষ্টিতে ভিজছে। তিনি ব্যাগ থেকে স্টেথোস্কোপ বের করে ধীরে ধীরে হৃদির বুকে আর পিঠে শুনলেন। ভদ্রলোক যতক্ষণ দেখছিল রোজার সতর্ক চোখে চেয়ে থাকলো। বলল, হ্যাঁ, অনেকটা সময় ভেজা হয়েছে। কাউসার আহমেদ সামান্য হাসলেন, বলেন আর চোখে চেয়ে, শান্ত হন, বৃষ্টিতে ভিজতে দেবেন না, সেরে যাবে ইনশাআল্লাহ। ঘুটঘুটে অন্ধকার সবটা। ঝমঝমিয়ে নামছে বিরামহীন বৃষ্টি।
তাণ্ডব তোলা বাতাসে দুলছে বড় বড় গাছের মোটা ডালপালাগুলো। বজ্রপাতের শব্দে কাঁপছে গোটা গ্রাম। কাদা মাটিতে ভেজা ইটের রাস্তা পিষে ছোট গাড়িগুলো যেন কোনো গন্তব্য নেই। গণহারে এতগুলো গাড়ি এলোমেলো। ছোটখাটো যেই গলির রাস্তা চষে ছোটে ওইখানে ভূমি পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। গাড়ির উচ্চ শব্দে বৃষ্টির ভারী শব্দকেও হার মানাচ্ছে। ড্রাইভিংয়ে এলেন বসেছে। ও ড্রাইভিংয়ের হাত ভালো। ফাঁকা রাস্তায় ও যেন সাগরে পাওয়ার বোট চালাচ্ছে। গাড়িগুলো সর্বোচ্চ গতিতে ছুটে এসে পৌঁছেছে গ্রামের শেষ মাথায় এই মেইন রোডে। তার দৃষ্টির সামনে রাস্তার মাথায় একগুচ্ছ গাড়ি তখনও ছুটছিল। সেই সব গাড়িগুলোকে ওভারটেক করে সামনে চলে এলো এলেন। সাথে তাদের বাকিগুলো গাড়িও থেমেছে। মুহূর্তে জায়গাটুকু আটকে ফেললো সারিবদ্ধভাবে। গাড়ি থামতেই সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার সিট থেকে আদিল বেরুলো। ঝমঝমিয়ে নামা বৃষ্টির ধারালো ফোঁটাগুলো অবিরাম পড়তে থাকলো তার উদম শরীরের ওপরে। পরনে সেই ঢোলা ফর্মাল প্যান্ট মাত্র, পায়ে জুতো নেই। সামনে এক দৃষ্টিতে চেয়ে থেকে হাত দুটো ভরলো প্যান্টের পকেটে। তার ডানে বামে হিমালয়ের মতো দাঁড়িয়েছে শান্ত এলেন। ওদের হাতে বড় রিভলভার। পেছনে সারিবদ্ধভাবে বাকি বডিগার্ডস। এত এত মানুষ, অথচ নীরবতা বয়ে গেল কেমন। বৃষ্টির আওয়াজ ব্যতীত আর একটা শব্দও শোনা গেল না। বিপরীতে দাঁড়ানো গাড়িগুলোর মধ্যেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধরেছে হাসান। ছাতাটা ধরে রেখেছে গাড়ির সিলিং ছুঁয়ে। একজোড়া পেন্সিল হিল পরিহিত পা এসে ছুলো ভেজা রাস্তা। কনুইয়ের ওপর পর্যন্ত নগ্ন ফর্সা পা জোড়া। রিনা বেরিয়ে এলো ঠিক, অথচ ওর চোখজোড়া দৃষ্টি গাড়িতে থাকা অবস্থাতেই একজনের ওপর সেঁটে আছে। তৃষ্ণার্ত সেই দৃষ্টি যেন কয়েক বছর পর পানি পেয়েছে। চুল থেকে চুল, মুখ থেকে বুক, পেট, পুরো আদিলকে কয়েকবার দেখে অবশেষে কদম বাড়ালো। এগুতে এগুতে বলা রিনার প্রত্যেকটা বাক্যে আকুতি মেশানো। তোমাকে লাস্ট কবে দেখেছি মনে করতে পারছি না। অথচ আদিল ওদিকে তাকালো না। বৃষ্টির আওয়াজ ভেদ করে শোনা গেল তার গম্ভীর নির্বিকার কণ্ঠ। বলেছিলাম আমার সামনে পড়তে না, আমি ধরলে কিন্তু ছাড়ে না। রিনার কণ্ঠ স্বাভাবিক বেশ। ছাড়তে বললো কে? আদিলের গম্ভীর কণ্ঠে বলা শব্দটুকু কেমন কৌতুকময় শোনালো। তাই পর মুহূর্তে তার হাতের ইশারায় পেছন থেকে সামনে গুলি ছোড়া হয়। মুহূর্তে চোখের পলকে রিনার পেছনের প্রত্যেকটা বডিগার্ডসকে গুলি করা হয়। 16 জনের লাশ পড়ে রাস্তা জুড়ে। রিনা টু শব্দ করল না, তখনও চেয়ে আছে একই দৃষ্টিতে। কিছুক্ষণের জন্য থমকানো পাজোড়া ফের কদম বাড়াতে থাকলো। ছাতা ধরা হাসানের হাতাটা মৃদু কাঁপে, দৃষ্টি তখনও নোয়ানো। রিনা এসে দাঁড়ালো লম্বা চওড়া আদিলের সামনে। অত বড় হাই হিল পরে উচ্চতায় আদিলের বুক বরাবর। হাত বাড়াতে বাড়াতে কেমন করে বলল, একই রকম আছো, যেমনটা সব সময় থাকো আমার স্বপ্নে। একটু ঘুরবে নাকি আমি পিছনে যাব? তোমার ট্যাটুটা দেখি না অনেক বছর হয়ে যাচ্ছে। আই ইউজ টু লাভ দ্যাট। শান্তর মুখটা বেঁকে এলো। একদলা থুতু জমলো মুখে, অথচ ওপরে বেশ স্বাভাবিক থাকলো। আদিলের নড়চড় নেই, একটা শব্দও বলল না। রিনা ঘুরলো, হাত উঁচিয়ে থামালো হাসানকে। অমন বডি ফিটিং ছোট ড্রেস পরা অবস্থায় ভিজতে ভিজতে দাঁড়ালো এসে আদিলের পেছনে। বলে গেল পিঠের দিকে তাকিয়ে, এত রাগ কার জন্য হচ্ছ? ওই মেয়ের জন্য। কি নাম যেন? রোজাম। বেঁচে গেল এবারের মতো। ওকে মারতে চেয়েছি। পর মুহূর্তে রিনার চোখ মুখ শক্ত হয়, তাকায় ওর মৃত বডিগার্ডসের দিকে, চিৎকার করে ওঠে, বেশ করেছি। সো হোয়াট? কি করবে আমার? মারবে? গায়ে হাত তুলবে? আই ডোন্ট নিড টু রেজ আস হ্যান্ড। আই সিগন্যাল ইজ এনাফ। বুম। হাসানের ফোন বাজলো তক্ষুনি। ফোন কানে ধরে যা শুনলো তাতে ওর চোখ মুখ নীল হয়ে এলো। দ্রুত রিনার কাছে বলল, ধানমন্ডি বসুন্ধরার ক্যাসিনোতে রেড পড়েছে। রিনার হাতে ফোন পড়ে যায়। ও অবিশ্বাস নিয়ে তাকালো আদিলের শক্তপোক্ত পিঠের দিকে, অথচ আদিল চেয়ে আছে শূন্যে। ডাকলো এ বেলায়, শান্ত, কল হিম। শান্ত এগিয়ে এলো রিনার অসন্তুষ্ট নির্বাক দৃষ্টির সামনে। কল লাগিয়ে লাউড স্পিকারে দিল। ফোনটা ধরলো আদিলের মুখের সামনে। ফোনের ওপাশ থেকে আসা পুরুষালী কণ্ঠ থেমে থেমে অপ্রস্তুত শোনালো, আদিল মির্জা। আদিল ঘুরে দাঁড়ালো, মুখোমুখি হলো। রিনার চোখে চেয়েই বলে গেল, শার্প ব্রেন মিস্টার সওদাগর। কে কেমন আছো? সম্পর্ক আর নেই তো কি হয়েছে? আমরা তো একসময় বিজনেস পার্টনার ছিলাম, সেই সুবাদে। আদিল শুনলো না ওইসব শ্রুতি মধুর প্যাঁচাল। বলে গেল নিজের মতন, বয়স হওয়ার সাথে সাথে আপনার বুদ্ধি জ্ঞানে জ্যাম ধরে গেছে সওদাগর সাহেব। লাগার আগে দেখতে হয় না সামনে কে, তার পাল্টা আক্রমণ নেওয়ার এবিলিটি আছে তো। আলমগীর সওদাগরের কণ্ঠ উচ্চ শোনালো এবারে, লিসেন আদিল, ইট ওয়াজ রিনা। জানোই তো মেয়েটা তোমার পাগল। হিজ লাভ ইউ।
দ্যাট উই আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও আপনারা তো ভালো করেই জানেন আই এম এ ম্যারিড ম্যান মিস্টার সদাগর। অবশ্যই আদি। আদিল বলে গেল, আমার ওয়াইফ শি ইজ মাই জান। আমার জানে এত বড় আঘাত করার পরেও আমি কিভাবে হাত গুটিয়ে সহ্য করি বলুন? ফোনের অপর পাশে আলমগীর সওদাগরের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। আদি ইউ উইল টক, আমরা সামনাসামনি। আদিল চক শব্দ করলো, বলল, অল দ্য বেস্ট সদাগর সাহেব, আশা করি সামলে উঠতে পারবেন। আলমগীর সওদাগর কিছু বলবেন তার আগে দ্রুত গতিতে সামনে এসে দাঁড়ালো তার পার্সোনাল বডিগার্ড। ওদের বলা এক একটা বাক্যে তাদের পায়ের মাটি সরতে লাগলো। 4টা টাকে ধরা পড়েছে বস, ফ্যাক্টরিতে আগুনও লেগেছে, আমাদের বাংলোতে পুলিশের রেড পড়েছে। কোটি কোটি টাকার ড্রাগ অস্ত্র এখানে। আলমগীর সওদাগরের বিকট চিৎকার কানে বাজার পূর্বেই শান্ত আলগোছে কল কেটে দিল। রিনার হাত কাঁপছে শরীর। ও পাগলের মতো আদিলের কাছে আসতে চাইলে শান্ত দ্রুত একটা পা বাড়িয়ে দিল। পায়ে লেগে মুখ থুবড়ে পড়তে নিলে এসে ধরল হাসান। রিনা চিৎকার করে যাচ্ছে, How could you, Adil? You can't do this to me, Adil. ইতিমধ্যে আদিল গাড়িতে চড়ে বসেছে। দরজাটা লাগানো হলেও কাঁচ নামানো। রাতের আধারের চেয়েও কেমন গভীর শোনালো। স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি মিসেস চৌধুরী, দিস উইল বি মাই লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার এমন কিছু হলে সদাগরের কোনো বংশ এই পৃথিবীতে থাকবে না। গাড়িটা ছুটে চলল। রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল রিনা। চোখ দিয়ে পানি নয় বরং আগুন ঝরল যেন। মুষ্টিবদ্ধ হাত দুটো সমানে ঘুষি বসালো রাস্তায়। বিড়বিড় করে গেল ও, How can you do this to me? বিলাসবহুল এই ক্যাসিনো শহরের বুকে এক কালো অধ্যায়, যার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই। নামমাত্র শোনা। দেশের সব উচ্চবর্গীয় শ্রেণীর মানুষের যাতায়াত থাকে। কেউ আড়ালে আসে তো কেউ বুক ফুলিয়ে। প্রবেশের পথে গাড়ি আটকানোর সিকিউরিটি ধার না ধরে সেই গাড়িগুলো শব্দ তুলে সোজা ঢুকলো। তাতে হইচই পড়ে গেল পুরো সিকিউরিটি টিমের ওপর। অথচ আগন্তুকদের কেউ থামাতে পারল না, উল্টো তারা নিজেরাই বন্দী হয়। দরজাটা খোলা মাত্রই তীব্র গানের আওয়াজে কান ধরে গেল। স্টেজে তখন নাচ হচ্ছে। নিচ থেকে পুরুষরা মুখ হা করে মিলেমিশে হইচই করছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে নারী দেহের উন্মুক্ত অংশ। দু হাতে টাকা বিলাচ্ছে কাগজের মতো। মিনি স্কার্ট পরিহিত এক সুন্দরী নারীকে নিজের কোলে নিয়ে যে নাচছে তাকে দেখে শান্তর ভ্রু দুলে ওঠে। আগ্রহী চোখে দেখে ওই উচ্ছ্বাস। লাল কালো কার্পেট পিষে আদিল প্রবেশ করতেই অনেকের উল্লাস থেমে যায়। তার বডিগার্ডস ততক্ষণে সামনে সবাইকে সরিয়ে দিয়েছে, ফাঁকা করেছে আশেপাশটা। লাল সোফায় আদিল পায়ের ওপর পা তুলে বসলো। শান্ত গানের তালে একটু দুলে বলল, বস যাব নাকি? এলেন নাক কুচকালো। জীবনের শেষ আনন্দটুকু গিলতে দেয়। স্টেজে নাচছিল অনেকগুলো নারী। একজন যার পরনে পাতলা স্কার্টের ফাঁকে ফাঁকে সবটা দেখা যাচ্ছিল। পানারি আশ্চর্যজনকভাবে স্টেজ থেকে পাতলা দৃশ্যমান কোমর হেলিয়ে দুলিয়ে রহস্যময়ী ভঙ্গিতে আসছে এদিকে। ঠিক এসে দাঁড়ালো আদিলের মুখের সামনে। কোমর বেঁকিয়ে কাছে আসতে চাইলে আদিলের অধৈর্য কণ্ঠ ভেসে এলো, এটাকে সরা। এটা সুন্দরী মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে এলো। বোধহয় এমন আচরণেই প্রথম পেয়েছে। বেচারি সহ্য করতে পারল না। হতভম্ব হয়ে নড়ে চড়ে পিছিয়ে এলো কয়েক কদম। এলেন আর চোখে বসের মুখের দিকে চেয়ে ঠোঁটে ঠোঁট টিপল। বসের নারী বিষয়ক ধৈর্য শূন্যতে চলে গিয়েছে। অন্যদিকে মেয়েটাকে অবশ্য সরাতে হয়নি, ভয়ে নিজেই সরে গিয়েছে। অপরদিকে স্টেজে মেয়ে নিয়ে ফুর্তিতে মাতোয়ারা হওয়া রেওয়াজের দৃষ্টি হঠাৎই নিচে পড়ে। লাল সোফায় পায়ের ওপর পা তুলে বসে সিগারেট ধরানো সুঠাম দেহের ওপর পড়তেই থমকায়ও। হাত পা মুহূর্তে অসাড় হয়ে আসে যেন। অন্যদিকে শান্ত দুলতে দুলতে কয়েকবার রিভলভার চালাতে গান বন্ধ হয়। স্টেজের সুন্দরী মেয়েরা পালাতে ব্যস্ত। আপাতত রেওয়াজ একাই দাঁড়িয়ে আছে। বিস্ময় বাড়াতেই শান্ত ডাকলো, আসুন এদিকে আসুন মিস্টার রেওয়াজ, গতকাল দেখানি। আর বস, মিস ইউ সো মাচ। রেওয়াজের হাঁটু কাঁপলো ঠকঠক করে। নিজেকে শান্ত করতে চাইলো। তার হাত আছে কিভাবে জানলো? কিভাবে সম্ভব? সওদাগর তো জীবনেও বলবে না। তাহলে ভেতরে তাণ্ডব বইলেও সম্মুখে রেওয়াজ হাসতে চেয়ে নামলো স্টেজ থেকে। বিনয়ের সাথে এগুতে এগুতে বলল, মির্জা সাহেব যে কত। বাকিটুকু আর বলতে পারল না, নাইবা আর কদম বাড়াতে পারল না। আদিল আচমকাই গুলি ছুঁড়েছে ডান পায়ে। তৎক্ষণাৎ পা ভেঙে বসে পড়ল বেচারা। অবিশ্বাস চোখে চেয়ে আর্তনাদ করে উঠল, গুপ্তচর আছে সওদাগরের সাথে। আদিল ডান ভ্রু তুলল। উঠে এলো রেওয়াজের সামনে। জ্বলন্ত সিগারেটের মাথাটা কপালে ঠেকিয়ে ধরে আওড়ালো সে, তোরা যদি চলিস ডালে ডালে
তবে আমি পাতায় পাতায়। রেওয়াজ চিৎকার করে ওঠে যন্ত্রণায়, অনুনয় বাদ দিয়ে দাঁতে দাঁত পিষে বলে গেল, আমার কিছু হলে কি জবাব দিবে? আদিল রিভলভারের মুখটা ঢুকিয়ে দিল রেওয়াজের মুখের ভেতর, আওড়ালো, আদিল মির্জার কাছে জবাব চাইবে এমন কেউ এখনো জন্ম নেয়নি। মুহূর্তে গুলির শব্দে রক্তে ভেসে গেল ক্যাসিনোর কার্পেট। ফজরের আজান পড়েছে, বৃষ্টি থেমেছে, তবে আকাশ তখনও ঘুটঘুটে অন্ধকার, ফোটেনি ভোরের আলো, নেই পাখিদের কিচিরমিচির। গাড়িগুলো সোজা প্রবেশ করেছে শিকদার বাড়ির ভেতর। তখন পুরো বাড়ির মানুষ ঘুমের ঘোরে, স্বপন, রাদিন, রবিন সহ সবগুলো এসে দাঁড়িয়েছে গাড়ির সামনে। আদিল তাকাতেই রাদিন বলল, ম্যাডাম ঠিক আছে? প্রিন্সেসের জ্বর কেটেছে? ঘুমোচ্ছে? আদিল ক্লান্ত ভঙ্গিতে কপাল ডোলে প্রশ্ন করল, ক্লান্ত? দুর্গের কি অবস্থা? লাইফ থ্রেটিং না, তবে মাসখানেক হসপিটালাইজড থাকতে হবে। আদিল কদম বাড়ালো ভেতরে, পিছু পিছু শান্ত এলেন সহ বাকিরাও বসার ঘর পেরিয়ে ধরলো সিঁড়ি। তিনতলার সবটা নীরব শান্ত, বডিগার্ড সব দাঁড়িয়ে পড়লো সিঁড়ি গোড়ার মাথাতেই। আদিল প্রবেশ করলো রুমে, বাতি জ্বালানো, রোজা বিছানার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে, ওর এক হাত ঘুমন্ত হৃদির বুকের ওপর। আদিল নিঃশব্দে এসে দাঁড়ালো বিছানার পাশে, রোজার দিকে এক পলক চেয়ে তাকালো ঘুমন্ত মেয়ের মুখের দিকে, অবশেষে ঝুঁকে মেয়ের কপাল ছুঁয়ে দেখলো, পরপর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। ততক্ষণে রোজা নড়ে চড়ে উঠেছে, এত সামনে আদিলকে দেখে হকচকালো। ঘুমটা বোধহয় পুরোপুরি কাটেনি ওর, দুভ্রু কুঁচকে আওড়ালো, কোথায় ছিলেন? জিজ্ঞেস করতেই বোধহয় ওর ঘুম পুরোপুরি কেটেছে। বড় চোখে তাকালো আদিলের দিকে, আদিল ঝুঁকে আছে তখনও, কানে বাজতে থাকলো প্রশ্নটা, সাথে মনে পড়লো ক্যাসিনোতে রেওয়াজকে বলা তার কথাটা। আদিল মির্জার কাছে কে জবাব চাইবে? এই তো আছে একজন, হয়েছে একজন, আয়াত তালুকদার রোজা। আদিল নাক মুখে আওয়াজ তোলে, রোজা আস্তে করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে, দূরত্ব রাখলো অনেকটা, আওড়ালো, প্রীতি জ্বরের ঘরে আপনার খুঁজছিল, তাই। আদিল এগোলো দু কদম, দৃষ্টি পড়ে রোজার ঠোঁটে, তারপর কোমরে। শুধু রীতি, আপনি খোঁজ নেন মিসেস মির্জা। রোজার কপালে ভাঁজ পড়ে, না তাকিয়ে আওড়ায়, আমি কেন খুঁজবো? আপনাকে এত ভালো লিপ সার্ভিস দিলাম, যেহেতু আপনি খুঁজবেন না, ওয়াজ মাই সার্ভিস অ্যান্টিক্স ফ্যাক্টরি। রোজা চোখ রাঙিয়ে তাকালো, শাঁসালো চাপা গলায়, আমাকে যদি আর স্পর্শ করেন আমি গুলি করব আপনাকে। কাঁচা ঘুম ভাঙায় চোখ দুটো তখনও লাল রোজার, সম্ভবত হৃদির জন্য কেঁদেছে, মুখটা ফুলে ফুলো। ওই মুখে চেয়ে আদিল দ্রুত এগুলো, ঠোঁট দুটো কতক্ষণ দেখলো হিসাব নেই। দেওয়ালের দুপাশে রোজাকে আটকে নিখুঁত দৃষ্টি রাখলো পাতলা কোমরটায়, পর মুহূর্তে প্যান্টের পেছনে রাখা পিস্তলটা ধরিয়ে দিল রোজার হাতে, ভাষা গলায় আওড়ায়, ফিলফিরি। রোজা চমকে উঠে তাকাতেই আদিলের মুখটা নেমে আসে। তখন তারা ছিল, কাজটা শেষ করি, সাপোর্ট করুন। বেতের চেয়ারে কুজো হয়ে বসে থাকা পাতলা গরনের শরীরটা মৃদু কাঁপছে। দরজা খোলার শব্দ শুনেও মাথা তুলে তাকায় না ঝুমুর, একই রকম ভঙ্গিতে কেমন শূন্যে চেয়ে রয়। শান্ত ধীরে ধীরে এক একটা ভারী কদম ফেলে টেবিল ঘুরে এলো ভিতরে। ঘরের মোটা পর্দাগুলো দিয়ে ঢেকে আছে জানালাটা, বাতি বন্ধ। ঘরের কুচকুচে অন্ধকার অবশ্য কাটলো দরজাটা খোলায়, করিডোরে জ্বলন্ত বাতির আলো এসে পৌঁছালো খানিকটা। শান্ত চেয়ারের সামনে ঠিক ফ্লোরে দু হাঁটু মুড়ে বসে, ডাকে ঝুমুরের পছন্দের ডাক নামিতেই সম্মোহিত শোনায়। প্রাণ পাখি। সবসময় কাজে দেওয়া এই সম্মোহনী ডাকে আজ সাড়া দেয় না মেয়েটা, পূর্বের ন্যায় নিষ্প্রাণ হয়ে থাকে। শান্ত আলতোভাবে ধরে গাল দুটো, মাথাটা উঁচু করে ঝোঁকে, তার প্রাণ আতঙ্কে এইটুকুন হয়ে আছে। চোখ দুটো টকটকে লাল ভেজা, মাত্রাতিরিক্ত ভয় পেয়েছে তা বোঝা যাচ্ছে। পাবে না, ওর এমন বাজে পরিস্থিতি সম্পর্কে কোনোভাবেই পরিচিত নেই। এই ধরনের পরিস্থিতি সচক্ষে দেখা যে এই প্রথম ওর। কখনো দেখেছে কিভাবে বন্দুক চলে, ওর সামনে সচরাচর শান্ত কখনো বন্দুক বের অবধি করেনি, চালানো ও বড্ড দূরের বিষয়। খসখসে আঙুলের ভাঁজ দিয়ে ঝুমুরের বিধ্বস্ত ভয়ের তো সারা মুখ বুলিয়ে অবশেষে নিজের রুক্ষ ঠোঁট নামিয়ে ছোঁয়ায় নরম উষ্ণ গালে, ধীরে ধীরে কপালে। ঝুমুর স্তব্ধ চোখে শুধু তাকিয়ে থাকে, একটা শব্দ করে, তবে প্রত্যুত্তরে যে পর মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে শান্তর শক্ত উত্তপ্ত বুকের ভাঁজে ভাঁজে, দু হাতে গলাটা আষ্টে পিষ্টে জড়িয়ে ফিসফিস করে আউড়ে যায় দিশেহারা হয়ে। আমি ভীষণ ভয় পেয়েছি। ভাবি আমার সামনে অমন হিমালয়ের মতো না দাঁড়ালে হয়তো আমি আর কখনো। শব্দ হয়, শান্তর ভিতরে হওয়া ভাঙচুরের শব্দ। মনে হয় হৃদয়টা কেউ 5 আঙুলে খামচে ধরেছে, ফলে গলগল করে ঝরছে তাজা লাল রক্ত।
অন্যরকম এই ব্যথায় টনটন করে ওঠে পুরো দেহ। অদৃশ্যভাবে সামান্য কাঁপে ঝুমুরকে আগলে নেওয়া পেশিবহুল হাত দুটো, যা কখনো বিপজ্জনক পরিস্থিতিতেও কাঁপে না। আর শুনতে পারল না ঝুমুরের বাদবাকি কথাগুলো। এই মুহূর্তে চলন্ত মুখ বন্ধ করাটা জরুরি, আর শান্ত তাই করল। সবেগে বন্ধ করে দেয় চোখের পানিতে ভেজা ঠোঁট জোড়া। ঠোঁটে ঠোঁট পিষে রেখেই শান্ত মৃদু কণ্ঠে বলে গেল, আমি আছি না, কিচ্ছু হতো না তোর, হতে দিতাম না আমি। উদ্ভ্রান্তের মতো বলা কথাগুলো শুনে ঝুমুর শান্ত হয়। দৃষ্টিতে প্রাণ ফেরে কেমন। জলে ভাসা চোখ দুটি তুলে অনেকক্ষণ দেখে শান্তর শক্তপোক্ত মুখখানা। ধীরে দুহাত রাখে শান্ত ছাঁচা চোয়ালে, আদর করে দিয়ে বলতে বলতে ফির ডুকরে ওঠে। যখন হঠাৎ আক্রমণ হলো, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বেঁচে ফিরতে পারবো না। আপনাকে আর কখনো দেখার ভাগ্য হবে না, হবে না আপনার বউ হওয়ার নসিব। আমার কপালে নেই বউ। শান্ত ঠোঁটের পৃষ্ঠতা বাড়ায় মুখটা বন্ধ করতে, অথচ ঝুমুর মাথা নাড়িয়ে বোঝায় মুখ বন্ধ করতে না। ওর আরও কথা আছে, কিন্তু তা শোনার মতো সামর্থ্য যে শান্তর নেই। মেয়েটি কি বুঝতে পারছে না ওর যে হৃৎপিণ্ড কাঁপছে? ঝুমুর বলে যায়, ওরা গুলি ছুড়ছিল সবার দিকে, আমার দিকেও ছুঁড়েছে। আমার দিকে ছোড়া গুলিটা আমার গায়ে লাগেনি, কারণ তখন ভাবি চোখের পলকে আমাকে টেনে বট গাছের পেছনে লুকিয়েছেন। তিনি দাঁড়িয়েছিলেন সামনে। গুলি লাগলে তার গায়েই লাগতো জানেন। আমাদের বডিগার্ড তখনই না এলে হয়তো। শান্ত আর শুনতে পারল না। উদ্ভ্রান্তের মতো চোখ মুখ বুজে ওকে পুনরায় শক্ত বুকে পিষে রাখলো বুকের সাথে। কি ভীষণ জোরসে লাফাতে থাকলো হৃৎপিণ্ড। অনুভব করতে পারলো ঝুমুর, অনুভব করতে পারলো শান্তর ভয়ার্ত হৃদয়। শক্তপোক্ত পুরুষটির এই রূপ দেখে আরো ভয়ার্ত করে তুলল। এই শান্তকে ছেড়েও যে মরেও শান্তি পাবে না। ও আরো অনেক বছর বাঁচতে চায়, শান্তর স্ত্রী হয়ে বাঁচতে চায়, দীর্ঘ থেকে দীর্ঘ বছর। ঝুমুর আস্তে করে মাথাটা রাখলো বুকে। আধো ঘুমে ঢুলছে ওর শরীর। কথাগুলো কেমন অস্পষ্ট শোনালো, তবে ঠিক বুঝতে পারলো শান্ত। আমি তো ভাবির কেউ না, আমাকে তার এত গুরুত্ব দিয়ে আগলে রাখার কথা ছিল না। অথচ তিনি বোধহয় আপনার কথা ভাবছিলেন, আপনার জন্য। শান্ত নিশ্চুপ হয়ে শুনল। ঝুমুরকে বুকে আগলে ঠিক ওভাবেই থাকলো। তার দৃষ্টি ঝুমুরের ঘুমন্ত নিষ্প্রাণ মুখে। ধীরে পাজা কোলে তুলে নিল, পা বাড়ালো বিছানার দিকে, শুয়ে দিল যত্নের সাথে। পাতলা কাঁথাটা শরীরে মেলে দিয়ে চেয়ার টেনে এনে বসলো বিছানার কাছে। কতক্ষণ দেখলো জানা নেই, সময়ের হিসাব নাই। তবে চোখের পাতায় ভাসলো সেই ভয়ানক দৃশ্যটুকু, যা এখনো নাড়িয়ে দেয় শান্তর হৃৎপিণ্ড। সবসময় আদিলের ধূসর চোখে দৃষ্টি এড়িয়ে বেড়ায় রোজা। কেন যেন সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। এত স্পষ্ট, তীক্ষ্ণ আর দৃঢ় হয় যে মনে হয় ওই দৃষ্টি ওর পুরো সত্তায় নিজের সিলমোহর বানিয়েছে। এত কি দেখ? রোজার মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফেলতে ইচ্ছা হয়, পর মুহূর্তেই সতর্ক হয়। প্রশ্নটি নিজের মধ্যে লুকায়। ভারী নির্লজ্জ পুরুষে কিছু একটা উল্টোপাল্টা বলে দেবে নিশ্চিত। কথাবার্তার যা ছিরি আর কর্মকাণ্ড, এসব সম্পর্কে রোজা ভাবতেও চায় না। তার মুখের খুব কাছে থাকা মুখটা সরাতে ছুতে হলো শক্ত চোয়ালখানা। খোঁচা দাড়ি বিঁধল তার হাতের নরম তালুতে। সুযোগ বুঝে নিতে আদিল বরাবরই ওস্তাদ। ঘেসে গিয়ে তালুতে ডোবালো ঠোঁটেরা। সাথে সাথে কোমরে কনকনে ঠান্ডার কিছু স্পর্শে রোজা শিউরে ওঠে। ধরফরিয়ে এক হাতে আদিলের চওড়া বুকে ঠেলে অন্য হাতে কোমরে থাকা হাত দুটো সরাতে গিয়ে বোঝে চেইনের মতন কিছু তার উন্মুক্ত কোমরে শোভা পাচ্ছে এখন। বুঝতে আর বাকি রইল না জিনিসটা কি হতে পারে। ওটা তক্ষণে খুলে ফেলতে চায় রোজা, তার চেয়েও দ্রুত আদিল। এক হাতেই স্বাভাবিক শক্তিতে আটকে রাখলো হাত দুটো নিজের শক্তপোক্ত উন্মুক্ত বুকের সাথে। খুলবেন না, যতবার খুলবেন আমি ততবারই পড়ব। ইউ ক্যান সি বেনিফিটস হিয়ার, রাইট? রোজা আগুন ঝরা চোখে তাকায়, অথচ আদিলের চোখ কোথায় তা দেখে লাজে শরীর কাঁটা দিয়ে উঠল। দুহাত ছুঁয়ে ঢাকতে চাইল কোমর, অথচ আদিল তখন সম্মোহন হয়ে চেয়েই আছে। দৃষ্টিতে রাগ ঢাক নেই, কথাতে তো আরও নেই। তার রক্তিম কান ছোঁয়া ঠোঁটজোড়া থেকে গলিত তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে আসা গম্ভীরভাবে নিম্ন স্বরে বলা কথাগুলোতে রোজার রাগে হাঁসফাঁস করে মাথাটা আরও সরিয়ে চোখ বুজে থাকলো শক্ত করে। পৃথিবীতে অন্যতম উপভোগ্য সিনারি। With every breath you take, a distance so beautiful, leaving me breathless. কেমন অশ্লীলভাবে শ্বাস ফেলছে, বুকের ওঠানামার গতিও দ্রুত। রোজা লাজ কাটিয়ে কটমট করে তাকালো। তীব্র লজ্জায় হাত দুটো ছাড়াতে মরিয়া হয়ে পড়ল। আদিল ভীষণ সন্তুষ্টি নিয়ে দেখলো তার বুকের কাছে থাকা পাতলা গড়নের রোজার মুষ্টানো ভঙ্গিমা।
এক পর্যায়ে আদিল বাঁধন ঢিল করলো। রোজা দ্রুত কোমর ঢাকলো। খেয়াল হলো তার হাতে তখনও পিস্তলটা। গুলি থাকলে এক্ষুনি লোকটাকে ও গুলি করে মেরে ফেলতো। অসভ্য একটা। রোজা তাকালো হাতের পিস্তলটার দিকে, দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো। ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলল, নিশ্চিত গুলি নেই, এজন্যই হাতে দেওয়ার সাহস করেছেন? আদিলের ধূসর চোখজোড়া রাতের কালো আকাশে ভাসা তারাদের মতন চিকচিক করে উঠল। ঠোঁটজোড়া অল্প ছড়ায়, বোঝায় তার কৌতুক ভঙ্গিমা। মাথাটা আরও নামিয়ে বাঁকিয়ে রোজার সারা মুখে চেয়ে ধরল তার বুক ঠেলতে থাকা নরম চিকন হাতটা। ওই হাতের পিস্তলের মাথাটা বুকের ডান দিকে পিষিয়ে আওড়ায়, আরে গুলি করুন না, তবে পরীক্ষা করে নিন। রোজা সন্দেহ নিয়ে আর চোখে তাকালো ধূসর চোখে। ডান ভ্রু তুলে মুখ বাঁকালো পরপরই। বললেই হচ্ছে গুলি ভরতে পিস্তল দেবে তাকে। পিস্তলটা সরালো আদিলের বুক থেকে। চোখ মুখ বাজেভাবে কুঁচকে বোঝালো ও তীব্র অশান্তি, অবিশ্বাস। অনির্দিষ্ট কোথাও একটা তাক করে অবহেলার ট্রিগার প্রেস করতে নিয়েই বলল, আপনি বোকা নাকি আমাকে বলদ ভেবেছেন বলুন তো? গুলি সহ পিস্তল আমাকে দেবার সাহস করবেন সেদিন আপনি পাগল হবে। অপ্রত্যাশিত গুলির অমন ভয়ানক শব্দে রোজার কাঁধ কাঁপলেও সামান্য, কাঁপলো হাতটাও। ধরফড়িয়ে প্রথমে তাকালো বিছানার দিকে। হৃদি ভীষণ লাইট স্লিপার। মৃদু শব্দতেও যার ঘুম ভাঙে, আজ এমন শব্দতেও ভাঙেনি। জটটা কাটায় শান্তির বেশ গভীর ঘুম দিয়েছে বাচ্চাটা। রোজা বড় বড় চোখে যখন আদিলের দিকে তাকালো, ততক্ষণে দুয়ার থেকে শান্ত দ্রুত সতর্ক প্রশ্ন শোনা গেল, বস ইজ এভরিথিং ওকে? আর ইউ ওকে? গুলিটা গিয়ে বিঁধেছে পেছনের দেওয়ালে। গর্তটা দেখে রোজার হতবিহ্বলতা আরও দ্বিগুণ বেগে বাড়ল। ও তো ভেবেছিল গুলি নেই, এজন্যই ওভাবে ট্রিগার প্রেস করেছে। ও যদি তখন সত্যি বুকে গুলিটা চালিয়ে দিত, তাহলে কি হতো? রোজা বিস্ময় নিয়ে তাকায় আদিলের বুকে। আদিল রোজার থতমত খাওয়া চুপসানো মুখে চেয়ে থেকেই প্রাণবন্ত কণ্ঠ তুলে বলে, তোদের সেলি ম্যাডাম এই রাতে আমার সাথে পিস্তল খেলছে, নাথিং এলস। শান্তর আর কোনো শব্দ শোনা গেল না। রোজা অবশেষে চোখ রাঙালো। নিজেকে ছাড়াতে চাইলে অনুভব করলো তার হাত থেকে আদিল পিস্তলটা নিয়েছে। পিস্তলের মাথাটা ডুবিয়েছে পেটের নরম অংশে। দাবিয়ে রেখে মুখটা ভীষণ কাছে এনে আওড়ালো, গুলি করি ম্যাডাম। রোজার হৃৎপিণ্ড লাফালো, তবে ও তা বুঝতে দিল না। তাকালো চোখের মণিতে, নির্ভয়ে বলতে চাইল, পর মুহূর্তে ট্রিগার প্রেসের শব্দে ভয়ে রোজা চোখ মুখ শক্ত করে বুঝে ফেলল। যখন বুঝলো পিস্তলে গুলি নেই, মুখে আধার নামলো। আদিলের কণ্ঠ ঘুটঘুটে অন্ধকারের চেয়েও গভীর শোনালো, আমি পাগলে, ইউর হাজবেন্ড ইজ ম্যাড রোজ, ইজ ক্রেজি, ডোন্ট ইউ নো ফর হুম? রোজা স্তব্ধ হলো, নড়চড় করতে ভুলে বসলো। এ যাত্রায় আদিল স্বেচ্ছায় সরে এলো। এতক্ষণ যাবৎ কুজো হয়ে থাকাটা যেন ভীষণ পরিশ্রমের হয়ে গিয়েছে তার জন্য। সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধটা নাড়িয়ে চাড়িয়ে সজাগ করতে চাইলেও যেন ঘাড়টা এতক্ষণ যাবৎ রোজার উচ্চতার সাথে মিলিয়ে বাঁকিয়ে রেখেছিল, টনটন করছে। ঘাড় বাঁকাতেই কেমন ফট শব্দ হলো ঘাড়ের হাড্ডির। পর মুহূর্তে পরনের প্যান্টে হাত দিতেই রোজা যা বোঝার বুঝলো। সহসা ঘুরে গেল ঘূর্ণিঝড়ের বেগে। দেওয়ালে মুখ করে রেখেও দাঁতে দাঁত পিষল। অনেকটা সময় উপলব্ধি করেছে আদিল সরে গিয়েছে, তারপরও ফিরতে পারছিল না। এত নির্লজ্জ অসভ্য একটা পুরুষ কিভাবে হয়? রোজা দম ফেলে যখন পিছন ফিরল, বুঝে নিল ফ্লোরে প্যান্টের সাথে আর একটা জিনিস রেখে গিয়েছে। কি বেশরম! রোজা তাকালো না ওদিকে, বিড়বিড় করলো, লম্পট কোথাকার, গুলিটা অন্যদিকে না মেরে বুকের ভেতর মারা উচিত ছিল। ও কতক্ষণ চুপ করে থেকে অবশেষে হতাশ হয়ে গলা তুলে ডাকলো, বাইরে কে আছেন? শান্তর জবাব এলো তৎক্ষণাৎ, যেন ও দাঁড়িয়েছিল কোনো এক প্রয়োজনে। ম্যাডাম, কোনো প্রয়োজন? রোজা দুহাত দূরত্ব রেখে এড়ালো ফ্লোরে পরা প্যান্ট আর কালো লালের মিশ্রিত ব্রিফস। একটা চাদর শরীরে জড়িয়ে নিয়ে তবেই বলল, ভেতরে আসুন তো। শান্ত সন্ধিহান হয়ে দৃষ্টি নুইয়ে প্রবেশ করতে রোজা আদেশ করলো, কেমন? এগুলো তুলে নিয়ে আপনার বসের মুখের উপর ছুঁড়ে আসুন। শান্ত তাকালো ইশারা বুঝে। পর মুহূর্তেই ডান চোখটা পিটপিট করলো, ইতস্তত করলো। বসের মুখে ছুঁড়ে মারবে মানে? এই কেমন কথা? শান্তর মাথা একটাই, ওকে? ওর একটা মাথা গেলে আর একটা লাগাতে পারবে না। মরবে, মারা পড়বে নিঘাত। রোজা যেন বুঝলো ওর মনের কথাগুলো, মুখ কালো করে ফেললো। ও, আপনারা তো আবার আপনার বসের দিকের লোকজন, মুখের উপর তো ছুটতে পারবেন না, দিয়ে আসতে পারবেন তো? শান্ত ভ্যাবাচাকা খেয়ে আস্তে করে বলে, জি ম্যাডাম। দয়া করুন দিয়ে আসুন তবে। শান্ত দ্রুত হাতে ফ্লোর থেকে ওসব তুলে নিল, ছুটলো ওয়াশরুমের দিকটায়। শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। রোজা গিয়ে চুপচাপ বসে হৃদির পাশে। আজ মোটেও ঘুমাতে যাবে না আগে, ঘুম ধরলেও না। সুযোগ বুঝে ওকে বিছানায় জাপটে ধরা হবে। পরে ওই শক্তির কাছে কিচ্ছুই না।
পরে ও শক্তির কাছে কিছুই না, সে চেয়েও নিজেকে ছোটানো সম্ভব হয়ে ওঠে না। এভাবে বিছানায় পা দুটো তুলে বসে রোজা, অনুভব করে কোমরের বন্ধনীর স্পর্শ। এত শখ তাহলে নিজের কোমরে কেন পড়ে না? রোজার রাগে কিরমির করলো। তবে হৃদির কপাল ছোঁয়া হাতের স্পর্শ নরম ধীর, স্বাভাবিক তাপমাত্রা শরীরে, স্বস্তির এটা। ওর ফুলো গালে ঠোঁট ছুঁয়ে মাথাটা এলিয়ে দিল হেডবোর্ডে। ক্রমশ ঘুরে চোখ দুটো বুজে আসছে, অন্ধকার লাগছে আশপাশ। আকাশের বুকে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে, পাখির কিচিরমিচিরের ধ্বনি ভেসে বেড়াচ্ছে চতুর্দিক থেকে। অক্টোবরের উষ্ণ হাওয়ার স্পর্শে রোজার ঘুমটা গাঢ় হচ্ছে। চোখ দুটো যেই পুরোপুরি বুঝবে তক্ষুনি এক দমকা হাওয়া এসে ছুলো তাকে। দুটো শক্তপোক্ত হাত পাজাকোলা করে তুলে নিয়েছে তার শরীর, এমনভাবে নিয়েছে মনে হয় তার শরীরে ওজন নেই, তুলোর বস্তা মাত্র। তাকে কোলে তোলা আদিলের ব্যতিক্রম লাগছে, তবে তার রোজা ধরতে পারল না। সে যে ছটফট করতে নামতে ব্যাকুল তখনও। শরীর বিছানা ছুতেই রোজা সরে যেতে চাইল, পারল কোথায়। কোমরটা এক হাত দ্বারা শিকলের মতো বেঁধে রাখলো নিজের শক্তপোক্ত উন্মুক্ত ভেজা বুকের সাথে। রোজার নাকে ভেসে এলো অদ্ভুত সুবাস, মুষড়ে উঠতেই ঘাড়ে পড়ল তপ্ত শ্বাস প্রশ্বাসের ক্রমাগত স্পর্শ। মনে হলো আগুনের ফুলকিতা। কোমরে থাকা হাতটার স্পর্শ হঠাৎ এতটা উষ্ণ লাগলো যে রোজা সতর্ক হলো। মনে হচ্ছে আগুনের হালকা তাপ লেগেছে শরীরে। বুকের উষ্ণতা বুঝে রোজা নড়ে চড়ে ওঠে, ফিরে চাইতেই সে আশ্চর্য হয়। আদিলের চোখ দুটো বুকে আছে, মৃদু বুকের ওঠানামার গতি। লম্বা নাকটা কেমন লাল হয়ে আছে। রোজা দ্রুত সরে আসে এই সুযোগে, হৃদির কাছে ঘেঁষে বসে থাকে কিছুক্ষণ। আর চোখে দেখলো আদিল নড়ছে না, শুধু হৃদয়ের মধ্যিখানের ভাঁজটা গাঢ় হচ্ছে। রোজা অনেকটা সময় নিয়ে অদূর থেকেই পর্যবেক্ষণ করলো। ভাবলো অপর পাশে গিয়ে শুয়ে পড়বে চুপচাপ, মাথা ঘামাবে না, প্রয়োজনও নেই তো। অথচ পারল না। ধ্যান জ্ঞান ফিরতেই লক্ষ্য করলো ওর হাতটা আদিলের কপাল ছুঁয়েছে। পরক্ষণে উত্তপ্ততায় আশ্চর্য হয়ে সরিয়ে আনলো হাতটা, যেন ছ্যাঁকা খেয়েছে, ভীষণ জ্বর যে গায়ে। রোজা দ্রুত বিছানা ছেড়ে নামতে চাইলে হাতে টান পড়লো। তড়িৎ ফিরে তাকালো, আদিল চোখ মেলে তাকায়নি, ওভাবেই ওর হাতটা টেনে ধরে রেখেছে। চোখ বুজে থেকেই বিড়বিড় করলো, স্লাইড ফেভার চলে যাবে, ডোন্ট কল দেম, তুমি কাছে এসো। রোজা হাতটা ছাড়িয়ে নিতে পারলো জোরপূর্বক, হয়তোবা আদিল দুর্বল বলেই। বিছানা থেকে নেমে গিয়ে বসলো হৃদির পাশে, চেয়ে থাকলেও কোথাও একটা পিনপত নীরবতা বয়ে গেল অনেকটা সময় যাবৎ। চেয়েও পারছে না শুয়ে পড়তে। এত দ্বিধা কেন কাজ করছে? খচখচানিটা আসলেই কিসের জন্য? কেন করবেই বা? ওই লোকে যা ইচ্ছা হোক, জ্বরে পড়ে থাকুক, ওর কি? ও তো আছে হৃদির জন্য, শুধুমাত্র হৃদি। সবকিছু মুখ বুঝে সহ্য করছে বাচ্চাটার জন্যই। পর মুহূর্তে চোখের পাতায় ভাসলো গত রাতের দৃশ্যগুলো, ভাসলো ওই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটা। রোজা চোখ বুজে ফেললো শক্ত করে। ও মাথা ঘুরিয়ে তাকালো পুনরায়, তাকিয়েই থাকলো। পরিশেষে দীর্ঘশ্বাস ফেললো, উঠে দাঁড়ালো দ্রুত, রুমালটা ভিজিয়ে আনলো চটজলদি। যখন কাছে এসে দাঁড়ালো বিছানায়, কিছুটা দ্বিধাগ্রস্ত হলো, তবে থামলো না। কপালে চুলগুলো সরিয়ে রুমালটা ছড়িয়ে রাখলো চওড়া কপালে। ভাঁজ করে রাখা কমফোর্টারটা মেলে দিল শরীরে। ফিরতে নিতেই হাতে শক্ত উষ্ণ থাবা পড়ল, টেনে ধরেছে আদিল। রোজা ফিরে তাকালো, একজোড়া রক্তিম চোখের দৃষ্টি ওর ওপরে নিবদ্ধ। শিকারী তার শিকার পেয়েছে, অমন দৃষ্টি। পিনপত নীরবতা ভাঙলো খসখসে জ্বরে কাবু হওয়া আরও গভীর কণ্ঠস্বরে, ইন দিস মোমেন্ট ইফ আই ডাই, আই উইল ডাই উইদাউট রিগ্রেট। শ্রবণ শক্তি দুর্বল থাকে এই সময়। রোজা অস্পষ্ট আশেপাশের কথাবার্তা শুনতে পাচ্ছিল, মৌমাছির মতন শোনালো শব্দগুলো। ঘুমটা পুরোপুরি ছুটতে আড়ামোড়া চোখ মেলে তাকালো। সোজা চোখ পড়লো হৃদির ওপরে, গত রাতে পরিয়ে দেওয়া পাজামা শার্ট পরনে, এলোমেলো চুল নিয়ে বসে আছে সোফায়। হাতে ওর পুতুলটা, অন্য হাতে ট্যাবলেট, সম্ভবত ভিডিও কলে কথা বলছে। ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠ ভীষণ শান্ত, তাতে পৃথিবী সমান আহ্লাদ। আমার নানা ভাই কর্তলক্ষ্মী মায়ের ওঠার অপেক্ষা করছে। কণ্ঠ শুনে রোজা তড়াক করে উঠে বসলো, বিস্মিত সে। হৃদি তাকে উঠতে দেখেই লাফিয়ে নামলো সোফা থেকে, চেঁচিয়ে ডেকে গেল, মম উঠেছে, মম, মা, মাম্মা। হৃদি ট্যাবলেট নিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। রোজা হাত বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে পড়লো বুকে। রোজা আগেই ওর মুখটা দু হাতে ধরলো, কপাল ছুলো। যখন বুঝলো জ্বর নেই তবেই শান্ত হলো। হৃদি বসলো তার কোলে, ট্যাবলেট এগিয়ে ধরলো তার মুখের সামনে। স্ক্রিনে আজিজুল সাহেব, নিপা বেগম আর রাজু, তিনজনের মাথা এক সলেজে আছে, চেয়ে আছে সোজা। আজিজুল সাহেব মেয়েকে দেখেই চিন্তিত গলায় প্রশ্ন করলেন দ্রুত, এত বেলা করে ঘুমাচ্ছ কেন মা? দুপুর হলো বলে শরীর খারাপ? রোজার মন ভালো হয়ে গেল, অদ্ভুত আনন্দে গলা রোধ হয়ে এলো যেন। নিজেকে স্বাভাবিক করতে সময় লাগলো। হাসতে চেয়ে সাবলীলভাবে জানতে চাইলো, কিভাবে নাম্বার পেলে? হৃদি উজ্জ্বল চোখে চেয়েছিল তাদের হয়ে, নিজেই তোতা পাখির মতন জবাবে বলল,
আমি ড্যাডকে বলেছি I wanna talk to him, grandmother, grandfather and uncle. নিপা বেগম হইচই ফেলে বললেন পাশাপাশি, জানিস না মা, আমরা তো থতমত খেয়েছি। রাজু বাবুকে দেখে সেই কি চিৎকার। রাজু ফটাফট মাথাটা এগিয়ে বলল, আপু প্রতিদিন কল করবে এখন থেকে। আমি বাবুকে রোজ দেখতে চাই। কি সুইটও। ঢাকা কবে ফিরবে? মায়ের হয়ে হৃদি উচ্ছ্বাস নিয়ে জানালো, মামা, you don't have to worry. আমি কল করব রোজ রোজ, প্রমিস। রাজু উচ্ছ্বাসে ফেটে পড়ল, গদগদ হয়ে বলে গেল, বলে বলে আমার পাখিটা। মামা তোমার অপেক্ষায় থাকবে কেমন? রোজা নিঃশব্দে হাসলো। তখন সূর্যের ঝলমলে আলো এসে ছুঁয়েছে তাদের, মিঠা সেই রোদের স্পর্শ। রোজা অনেকক্ষণ আলাপ করলো পরিবারের সাথে। ফোন সাথে নিয়ে কথা বলতে বলতে হৃদিকে দাঁত ব্রাশ করিয়ে ফ্রেশ করালো। মিষ্টি রঙের হাঁটু পর্যন্ত করা হাতাকাটা ফ্রক পরিয়েছে, ওপরে পাতলা সামনে বোতামওয়ালা সাদা রঙের ফুলহাতা গেঞ্জি। মাত্রই জ্বর ছেড়ে উঠেছে, ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। তার পিঠ সমান চুলগুলোতে ঝুঁটি করে দিল, বিলুনিওয়ালা ঝুঁটি। মেয়েকে পরিপাটি করে দুপুরে খাওয়ানোর সময়টুকু জুড়ে রোজা কথা বলল মায়ের সাথে। হৃদিকে খাওয়ানো শেষ করতেই দরজায় করাঘাত পড়ে। শান্ত একটি কণ্ঠ ভেসে আসে, ভাবি আসবো? রোজা চিনতে পারে, মায়ের সাথে কথা শেষ করে কল কেটে বলে, আসো না, আসো আসো। তা আবার বলতে হয় নাকি? ঝুমুরের সাথে সুপ্তি এসেছে। ঝুমুরের আজ সংকোচ নেই, মেয়েটা আজ সুপ্তিকে ছাড়িয়ে গিয়েছে। এসে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলো। খানিক ভরকালো রোজা, পর মুহূর্তে হাসলো। কি হয়েছে? নিউ ব্রাইড এভাবে ঘুরছে কেন? আজ না বিয়ে? সুপ্তি গতকালের ঘটনা পুরোপুরি এড়িয়ে গেল। প্রফুল্ল চিত্তে বলল, ভাবি, ঝুমুর তোমাকে ছাড়া নাকি কিচ্ছু করবে না। তোমায় নিতে এসেছি, তোমার জন্য কি চমৎকার লেহেঙ্গা আনিয়েছি জানো, দেখে একদম চোখ জুড়িয়ে গেছে আমার। হৃদি দুপা নাড়িয়ে ট্যাবলেটে কার্টুন দেখছে। বড়দের এ ধরনের আলাপে আগ্রহ শূন্য ওর। রোজা এক পলক মেয়ের দিকে চেয়ে বলে, এক্ষুনি যেতে হবে? সুপ্তি তাড়া দিল, এ বাবা, ভাবি তুমি কি বলছো বলো তো? দুপুরে পেরোচ্ছে যে, পার্লার থেকে টিম বুক করেছে ভাইয়া, তারা এসে ফেসিয়াল করাবে, তারপরে সবাইকে পুরোপুরি রেডি করিয়ে দেবে, তার এই পছাবে বলে। চলো চলো। রোজা তখন এক ফাঁকে উঠোন দেখছিল। বড় করে স্টেজ করানো হয়েছে, সম্ভবত সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে। আপাতত ভীষণ হট্টগোল করে খাওয়ানো হচ্ছে আত্মীয় স্বজন। রোজা উঠে দাঁড়ালো ওদের সাথে। রোজাকে উঠতে দেখে হৃদি ট্যাবলেট ফেলে দ্রুত নামলো বিছানা থেকে। চটপট খপ করে ধরলো হাতটা, সাথে যাবে স্পষ্ট। অবশ্য রোজা ওকে একা রুমে রেখে কখনোই যেত না। সুপ্তি মুগ্ধ চোখে দেখলো অদূরে দাঁড়ানো রোজাকে। রোজার লেহেঙ্গাটা স্কাই ব্লু রঙের, ভীষণ প্লেন একটা লেহেঙ্গা, শাড়ি স্টাইলের পরেছে। হালকা মেকওভার নিয়েছে। বড় চুলগুলোতে রূপাঞ্জলের সেই ফুলের সাহায্যে বানানো বিউনি হেয়ার স্টাইলটা কি দারুণ। নাকে পাঠায় ছোট পাথরের নোজপিনটা জলজল করছে। সুপ্তি বুকের কাজটা ডলে ঝুমুরের কানের কাছে নিয়ে চাপা গলায় আওড়ে গেল, গুঞ্জন শুনেছিলাম ভাবিকে জোরপূর্বক তুলে এনে বিয়ে করেছেন ভাইয়ার বস। আমার মনে হচ্ছে ঝুমুর, আমি ব্যাটা হলে এমন মেয়েকে নিজেই করতাম, আমিও জোর খাটিয়েই তুলে আনতাম। ঝুমুরকে তখন মেকআপ করানো হচ্ছে। ওর ভীষণ দেরি আছে সাজগোজের শেষ হতে। চোখ বোঝা অবস্থাতেই মৃদু হেসে সুপ্তির হাতে চড় মেরে বলে, থাম বেয়াদব, ভাবি শুনলে খবর আছে তোর। রোজা তখন ঝুঁকে মেয়েকে শান্ত করতে ব্যস্ত। হৃদি অসহ্য হয়ে গিয়েছে এতগুলো মানুষের মধ্যে। এখানে ওর আর ভালো লাগছে না, টানছে রোজার হাত। মম, লেটস গো। মম। রোজা অসহায় হয়, একটু পর যাচ্ছি মা, বাইরে এখন অনেক মানুষ যে। আমি ড্যাডের কাছে যাব মম, চলো না, চলো না। রোজা কখনো যাবে না, পাগল নাকি? বলল, গার্ডের সাথে যাও শোনা। ড্যাডের সাথে দেখা করে ফিরে এসো কেমন? হৃদি জিদ করে গেল সমানে, তোমাকে ছাড়া যাব না। বাচ্চাটার মুখটা লাল হয়ে যাচ্ছে। সবার ভিড়ে ওর অস্বস্তি হচ্ছে বুঝে আর থাকতে পারলো না রোজা। বেরুলো রুম ছেড়ে। সাথে সুপ্তি সহ ওর আরও দুজন কাজিন এলো। একটার নাম বোধহয় কাজল। সেদিন ছাদে যার সাথে দেখা হলো। এই অদ্ভুত মেয়েটা আজ তেমন একটা কথাবার্তা বলেনি। মেয়েটা রোজার থেকে বেশ দূরত্ব রাখে, অথচ এখন পেছনে পেছনে আসার সে মানে পেল না। তবে তেমন স্বীকৃতি দিল না। অজানার মতোই তার আচরণ। শিকদার বাড়ির উঠোন জুড়ে অতিথি, গ্রামবাসীর যাতায়াত। রোজা রুম থেকে বেরিয়ে খেয়াল করলো দরজার সামনে দাঁড়িয়ে আছে রাদিন, জাকির, রনি। জাকির বলে কণ্ঠ নামিয়ে, ম্যাডাম, বাড়ির বাইরে অনেক মানুষ তো, স্যার বলেছেন বেরোতে না।
রোজার মুখটা হা হয়ে এলো। সে একটা বিয়ে বাড়িতে এসেছে, বিয়ের জন্যই তৈরি হয়েছে, আর বেরুতেই পারবে না। তাহলে তৈরি হয়েছে কেন? রাগে গা জ্বলে উঠল রীতিমতো। সবার সামনে রাগটা দমিয়ে আস্তে করে প্রশ্ন করলো, কোথায় আপনার স্যার? জাকির বুঝলো না জানাবে কিনা, জানানো ঠিক হবে। ও ভাবতে ভাবতেই স্বপন চট করে বলল, স্যার শুটিং প্র্যাকটিস করছে রোজা হতবিহ্বল। কোথায়? পিছনের ওই জঙ্গলে। হৃদি দ্রুত বলল, বটিকাট আঙ্কেল, মামার আমি যাব, নিয়ে চলো। রোজা নাকচ করে দ্রুত। তুমি যাও সোনা, মামা অপেক্ষা করছি তোমার ফিরে আসার। কেমন? যাও। অথচ মেয়েটা জেদ ধরেছে তাকে ছাড়া যাবে না। অগত্যা রোজা হৃদিকে নিয়ে বাড়ির নিরিবিলি পেছনের দিক দিয়ে বেরিয়ে আসে। এ পাশটা বডিগার্ড দিয়ে ভর্তি। অদূর থেকে দেখা যাচ্ছে ওদের গার্ডের সীমানা। এখান থেকে গুলির শব্দও কানে ভাসছে কেমন। যত এগুচ্ছে তত দেখা যাচ্ছে আদিলের চওড়া কাঁধ। তখনও সূর্যটা আকাশের বুকে আছে। আর কিছু মুহূর্ত পর ডুববে সেটা। সূর্যের রক্তিম আলো পড়েছে আদিলের ঘরমাক্ত পিঠে। ঝলমলে আলো তার কাঁধের কুচকুচে কালো বাজ পাখিটা কি জীবন্ত লাগছে। ঘেমে নিয়ে আদিল একাকার। একটা লুজ ট্রাউজার কোমরে ঝুলে আছে কোনো রকমে। রোজার মনে হলো ওটা যে কোনো সময়ে খুলে পড়ে যাবে। হৃদু উচ্ছ্বাস নিয়ে ডাকলো সামনে, ড্যাড, ড্যাড। আদিল ফিরে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি পড়ল যেখানে, আর যা দেখলো তার প্রভাব বেশ বড়সড় পড়লো তার ওপর। পিস্তলটা হাত ফসকে পড়ে গেল। হৃদি তখন দৌড়ে এসে জড়িয়ে ধরলো বাবার ডান পা। চতুর চোখে আশপাশটা দেখছে। আদিল মেয়ের মাথা ছুঁয়ে দিচ্ছে ঠিক, অথচ দৃষ্টি অদূরে দাঁড়িয়ে পড়া রোজার ওপর। রোজা আর কদম বাড়াচ্ছে না, দাঁড়িয়ে থাকলো ওখানটায়। আদিল স্বাভাবিক হলেও ফের যেন কিছুই হয়নি। স্বপন পড়ে যাওয়া পিস্তল তুলে সরে দাঁড়িয়েছে। হৃদি বুলসাই টার্গেটে দেখিয়ে বলে, ড্যাড, I wanna shoot. আদিল ডান ভ্রু তুলে তাকালো মেয়ের দিকে। ইউ ওয়ান্ট টু? হৃদি মাথা দোলালো। আদিল হাত বাড়াতেই স্বপন পিস্তল দিল। আদিল দুপায়ের পাতায় ভর দিয়ে বসলো। হৃদি ঝাঁপিয়ে পড়লো বুকে। আদিল ওর গালে ঠোঁট ছুঁয়ে সামনে দাঁড় করালো। ওর ছোট দু হাতে পিস্তল ধরিয়ে নিজেও এক হাতে ধরে নিশানা তাক করে ট্রিগার প্রেস করলো। গুলি সোজা বুলসাই টার্গেটে বিঁধলো। জলজলে চোখে চেয়ে মুগ্ধ হয়ে বলে গেল, Dad, you are so powerful, most powerful man in the world. প্রত্যুত্তরে আদিল ঠোঁট ছুঁয়ে দেয় মাথায়। হৃদি কৌতূহল হয়ে এদিক ওদিক ছুটছে। ওর পেছনে স্বপন রনিও ছুটছে। আদিল অবশেষে ঘুরে দেখলো রোজা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়চড় নেই। শুকনো গলায় ওখান থেকেই বলল, আমি ফিরে যাচ্ছি, হৃদিকে পাঠিয়ে দিন। অথচ রোজা কদম বাড়াতেও পারে না। আদিলের আদেশ পড়ে, এদিকে আসো। কি দরকার? বিপরীতে আদিল শুধু শিকারী চোখে চেয়ে থাকলো, আর একটা শব্দ ব্যয় করলো না, নড়লো না। রোজা আশেপাশে গার্ড দেখে তপ্ত শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি আসতেই নজর পড়লো টেবিলে। কত রকমের অস্ত্র এখানে। সোনালী রঙের রিভলভারের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আদিল তার দিকে চেয়ে থেকেই ওই অস্ত্রের নাম বলে। তার দিকে কদম বাড়াতে বাড়াতে আওড়ায়, ইউ ওয়ান্ট ট্রাই? রোজা আর চোখে পুনরায় তাকালো অস্ত্রের দিকে, এরপর ওই সুন্দর নিশানা বোর্ডের দিকে। ওর আসলে ইচ্ছে করছে বন্দুক চালাতে, আগ্রহ কাজ করছে জানার ও কি পারবে এই বুলসাই টার্গেটে গুলি ছুটতে। আদিল ইশারা করতেই রাদিন রিভলভারটা নিয়ে এলো। দু হাতে মেলে ধরতেই তৎক্ষণাৎ রোজা নিল না, কিঞ্চিত দ্বিধা পেরিয়ে অন্তঃপর নিল। ভালোভাবে ধরতে পারল না, বেশ ভারী। এত ওজন কেন এতে? আদিল এসে দাঁড়ালো রোজার পিছনে, গা ছুঁই ছুঁই প্রায়। শক্তপোক্ত পুরুষালী হাত দুটো পেছন থেকে রিভলভার ধরাটা ঠিক করে দিয়ে ছেড়ে দিল না। ক্রমশ মুখটা চুলে গুজলো। ঘ্রাণ নিল ড্রাগ নেবার মতো। রোজা ঘাড় নাড়ায় সামান্য, ট্রিগার প্রেস করে। নিশানা বোর্ডের কোথাও গুলি লাগেনি, গাছে লেগেছে। রোজা হতবিহ্বল। মধ্যে না লাগুক তাই বলে আশেপাশেও লাগবে না। পুনরায় চেষ্টা করলো, ফলাফল শূন্য। অবশেষে আদিল আয়ত্ত নিল পুরো ওকে সহ রিভলভারটাকে। পেছন থেকে কেমন আষ্টে পিষ্টে রোজাকে জড়িয়ে ধরলো। থুতনি কাঁধে রেখে কানের কাছটায় এলোমেলো তপ্ত ভারী শ্বাস ফেলে রোজার হাতের পিস্তলের নিশানা নিজের বডিগার্ডদের একজনের মাথার ওপরে থাকা অ্যাপেলের ওপর নিশানা বসাতে রোজা চোখ বুজে আওড়ায়, ওদের দিকে না। আদিল বাধ্য বড়। তার বড় দু হাতের মুঠোতে থাকা রোজা দু হাতে ধরা পিস্তলের নিশানা অন্যদিকে রাখে, সুদূর গাছটায় বসা জোড়া পাখির দিকে। রোজা এবারে চোখ রাঙায়, ওখানে না। আদিল বড় করে শ্বাস টেনে নেয়। কানের কাছটায় ফের আওড়ায়, গাছের পাতা চলবে আমার ম্যাডাম? রোজা তাকালো সুদূরে থাকা গাছের ওই একটুখানি পাতাগুলোর দিকে। কিছুটা সন্দেহ টেনেই বলে বসে, পারবেন? অত দূর যে এতটুকু একটা পাতা কিভাবে সম্ভব? আদিল নাক মুখ ঘষল রোজার ফর্সা রক্তিম গালে। ছাঁচা চোয়ালের খোঁচায় রোজার চোখ কুঁচকে ফেলে, নড়ে চড়ে ওঠে, শিরশির করে গা। আদিল আওড়ায়, কি মনে হয় আপনার? খুঁজতেছেন কারে কন্ত?
আপনারে কাল রাত থেকে এখানে ঘুরতে দেখতেছি। মুরব্বীর অমন সন্দিহান প্রশ্নে জিহাদ চমকে ওঠে, নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে মাথা নাড়িয়ে বলে, কাউকে না চাচা, আশপাশটা দেখছিলাম। গ্রামটা ভীষণ সুন্দর। চাচার দোকানের বয়স কত? মনে তো হচ্ছে অনেক বছরের। তা তো মেলা বছরের, যুবক থাকতে দিছিলাম। তা আপনারে তো আগে দেখি নাই কখনো, মনে তো হইতেছে না এখানকার। আপনি থাকেন কই? জিহাদ চায়ের টাকা মিটিয়ে উঠে দাঁড়িয়েছে, ওয়ালেট পেছনের পকেটে ভরতে ভরতে সামনে যতটুকু পর্যন্ত চোখ যায় তাকায়। নদীটা ঘেঁষেই তো জমিদার বাড়ি, সম্ভবত একটু দেখা যাচ্ছে নাকি। জিহাদের সাহস হলো না এগিয়ে যাওয়ার, হালকা হেসে বলল, ঢাকা। এদিকটা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকের দিনটা কাটিয়েই যাই। আমার আবার গ্রাম ঘুরতে ভালোই লাগে, বলতে পারেন ভ্রমণ পিপাসু লোক আমি। দোকানটা গ্রামের প্রবেশপথ। দোকানদার কাশেম একজন বৃদ্ধা লোক, বয়স আনুমানিক 60-এর ওপর। মানুষ চিনতে তিনি ভুল করেন না। শহুরে এই ছেলের হাবভাব তার ভালো লাগলো না। তার কপালের ভাঁজ গাঢ় হচ্ছে ক্রমশ, সন্দেহ দৃঢ় হচ্ছে আরো। মুখ খুলে জিজ্ঞাসাবাদ চালাতে চায়, তবে সে সুযোগ দিল না জিহাদ। পাশে দাঁড় করানো বাইকে চড়ে বেরিয়ে গেল সীমানা ছেড়ে। তার এত তাড়া দেখে কাশেমের সন্দেহ পাকাপোক্ত হলো। লুঙ্গির কুচিতে বাঁধা মুঠোফোনটা বের করে কল করলো কাউকে। শান্তর গম্ভীর মুখ দেখে জব্বার শিকদার হাহাকার করে উঠলেন। নিজের কপাল নিজেই চাপড়াতে চাপড়াতে বসে পড়লেন মেঝেতে, মাথায় তার হাত। এই কি সর্বনাশ করে বসেছে আজ? গতকাল কেন, আজ সকালবেলাও যদি ছেলেকে পড়িয়ে একটাবার দেখে নিতেন তবে কিছু একটা করা যেত। এখন নাসির শিকদার ধমকে উঠলেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।